বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এবং সম্মানিত পাঠকবৃন্দ, যারা ইতিমধ্যে অপেক্ষায় আছেন আপনাদের আগামী পরীক্ষার জন্য, যারা প্রস্তুতি নিয়ে রেখেছেন অপরাধ আইন এবং ফৌজদারি কার্যবিধি নিয়ে, তাদের উদ্দেশ্যেই খানিকটা কথা বলা। এখানে আমরা দুটো বিষয়কে একত্রিত করে, ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি, এই দুটোকে একত্রিত করে যে আনসারগুলো আমাদের দেওয়া একান্তই প্রয়োজন, আমি এটার উপর কিছু আলোকপাত করি, আমি বিদায় নেব। আমরা অপরাধের সংজ্ঞা বা অপরাধের শ্রেণী বিভাগ, কোনো ব্যক্তি অপরাধের জন্য তার অভিযুক্ত করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কিনা, এই ফৌজদারি কার্যবিধি বা দণ্ডবিধির ক্ষেত্রে, বিশেষ করে দণ্ডবিধির এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধের জন্য আবশ্যকীয় উপাদানগুলো দেওয়ানি কার্যবিধির সাথে এই অপরাধ আইনের, অর্থাৎ আমরা জানি যে দেওয়ানিতে যেটা পাই সেটাকে আমরা বলি প্রতিকার, আর ফৌজদারিতে যেটা পাই সেটা হলো পানিশমেন্ট বা দণ্ড। তারপরেও এই দুটোর মধ্যে পার্থক্য একটা আলোচনার বিষয় থাকে, এটা আপনারা একটু ভালো করে পড়বেন। আশা করি এখান থেকে একটা ভালো একটা আপনারা রেজাল্ট করতে পারবেন। সর্বোপরি আমি আপনাদের কাছে যে প্রশ্নগুলা বা সংক্ষিপ্ত আকারে যেটা বলবো, যদি একটু ঘেটে যান তাহলে আমি মনে করি ভালো উপকৃত হবেন। বিশেষ করে অপরাধের বৈশিষ্ট্যগুলো বা কোন অবস্থায় দোষী মনে অত্যাবশ্যকীয় এবং কোন কোন অবস্থায় নয়, এই আলোচনাটা লিখবেন বা পড়বেন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপরাধজনক নরহত্যা বলতে কী বুঝো, এরূপ অপরাধের ক্ষেত্রে কী কী উপাদান থাকা প্রয়োজন, অপরাধজনক নরহত্যা কখন খুন হিসেবে গণ্য হয়। এখানে একটা কথা বলে রাখা উচিত যে নরহত্যা এবং খুন এই দুটি জিনিসকে আগে ভালো করে ফারাক করার চেষ্টা করুন। আমরা যদি ধারাতে যাই, 299 ধারায় অপরাধের সংজ্ঞা আছে দণ্ডবিধি, এটার শাস্তিটা আছে 301-এ, আবার খুনের সংজ্ঞাটা আছে 300 ধারায়, আবার শাস্তি আছে 302 ধারায়। এই যে দুটো জিনিস, আমরা কোনটাকে খুন, কখন খুন আর কোনটা নরহত্যা, এই ব্যাপারে যখন আমরা পার্থক্য করতে যাব, আমি এক বাইকে অনায়াসে আপনাদেরকে যেটা বলবো, যদি এই প্রশ্নটা ভালো করে বুঝেন তাহলে সবগুলো সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। আমরা জানি প্রতিটি খুনের মধ্যে নরহত্যা নিহিত, কিন্তু প্রতিটি নরহত্যার মধ্যে খুন নিহিত নয়। এই যে একটা লাইন উদ্ধৃতি, এটাকে আপনি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন। আবার ওইভাবেও বলতে পারি যে প্রতিটি নরহত্যার মধ্যে খুন নিহিত হয় না, কিন্তু আমরা প্রতিটি খুনকেই নরহত্যা হিসেবে আমরা অন্তর্ভুক্তি দেখি। মোট কথাটা হলো এই, একটা মানুষ মৃত্যুবরণ করলেই সেটাকে নরহত্যা হিসেবে, যখন কোনো কারণে মারা হয় বা মৃত্যুবরণ করে, কোনো কারণে মৃত্যুবরণ করে, সেটাকে আমরা নরহত্যা বলি। তো সেই কারণটা যথাযথ হতে হবে, কারো দ্বারা তার দুষ্ট মন ক্রিয়া বা প্রভাব বা স্বীকৃতি বা মারার জন্য অ্যাজামশন যেটাকে বলা হয়, সেটা যদি এই উপাদানগত দিক থেকে কারো উপর বর্তায় বা কারো উপর আরোপ করে বা কাউকে দোষী হিসেবে সাব্যস্ত করার মধ্যে যথেষ্ট উপাদান বিদ্যমান হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে খুন বলতে পারি। যেমন আপনি ধরেন গাড়ি চালাচ্ছেন, আপনি অনেক যাত্রী নিয়ে যাচ্ছেন, কোথাও আপনার যান্ত্রিক ত্রুটির কারণে আপনি গাড়িটা ব্রেক ফেল করলেন, বা কোনো একটি সামনের কোনো একটি অসচেতনতার কারণে রাস্তার যে সমস্ত আইনগত পরিপন্থা আছে, এগুলোকে আইনের লোক প্রয়োগগত সংস্থা যারা আছে তারা আপনাকে সেভাবে টেক আপ করতে পারে নাই, বা সেভাবে আপনাকে তারা রাস্তায় চলার মতো পরিবেশ সৃষ্টি করতে পারে নাই, দায়িত্বটা তাদের উপর আসে। সেই জন্য যদি আপনি দায়ী হওয়ার কথা নয়, যান্ত্রিক ত্রুটির আপনার দায়ী হওয়ার কথা নয়, আপনি আপনার নিজের কোনো ত্রুটি না রেখে অনায়াসে মানুষের আপ্রাণ চেষ্টা করে গেছেন, তারপর যখন ব্রেক ফেল করলো, কোনো অযাচিতভাবে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেই জন্য আপনি দায়ী হলেন না, সেটাকে খুন বলা যাবে না। সেখানে অনেকগুলো লোক মারা গেছে, সেখানে নরহত্যা হবে। আবার একই জিনিসকে খেয়াল করে দেখুন, যদি এরকম হয় যে আপনি ইচ্ছা করে নিজে জেনে শুনে আপনি নিজের মৃত্যু হোক বা না হোক অন্যকে মারার জন্য উদ্গ্রীব এবং আপনার সেই ইচ্ছা মানুষের ছিল, সেই ধরনের কোনো কর্ম করে থাকেন, সেক্ষেত্রে সেটা হবে খুন। তাহলে দেখা গেল যে প্রতিটি মানুষ কোনো কারণে যখন হত্যা হয় সেটাকে আমরা নরহত্যা বলতে পারি, কিন্তু প্রতিটি নরহত্যাকে আমরা খুন বলতে পারি না। খুনের মধ্যে থাকে
চিন্তা চেতনা এবং ইচ্ছা বিভক্তি চূড়ান্ত পর্যায়ে থাকে, যে চূড়ান্ত পর্যায়টাকে অস্বীকার করার কোনো যৌক্তিকতা থাকে না। শাস্তির ক্ষেত্রেও সেখানে বেশ কম আছে। আমরা যদি বেশ কম দেখি তাহলে দেখব নরহত্যার ক্ষেত্রে এখানে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন পর্যন্ত যেতে পারে, কিন্তু ফাঁসি কাস্টে ঝোলা বা মৃত্যুদণ্ড বা মৃত্যুদণ্ড এরকম কিছু আমরা দেখি না। কিন্তু খুনের ক্ষেত্রে সেটা আমরা দেখি। যাই হোক, এভাবে পার্থক্য করে আপনারা পড়বেন, এত করে আপনাদের একটি ভালো প্রশ্নের ক্ষেত্রে উত্তর দিতে পারবেন। অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ এবং অপরাধজনক বিশ্বাস ভঙ্গ, এই দুটার মধ্যে পার্থক্য করবেন এবং এই দুটাকে দুটো ধারায় বিভক্ত করে তার ধারাগত পার্থক্য, সংখ্যাগত পার্থক্য, প্রতিগত পার্থক্য, চিন্তা চেতনাগত পার্থক্য এবং অপরাধের শাস্তিগত পার্থক্য, এই জিনিসগুলো পার্থক্য করে আপনি পার্থক্যগুলো পড়ে যাবেন। তাহলে এখান থেকে একটু ভালো প্রশ্ন দিতে পারবেন। বেআইনি সমাবেশ, যেটাকে আমরা বলতে পারি, আবার কখন এবং কোন পরিস্থিতি একটি বেআইনি সমাবেশে পরিণত হয়, কখন দৃষ্টি মানে দুটি বিরাজমান দল দাঙ্গা হাঙ্গামা ঘটায়, তখন তার কি একটি বেআইনি সমাবেশ গঠন করেছে বলে মনে করা যেতে পারে? যদি পারে তবে তাদের একসাথে বিচার করা যাবে কিনা, এই ধরনের প্রশ্ন আপনি আলোকপাত হলে তার উত্তর আপনারা দিতে পারবেন। তবে দুইটা সংজ্ঞা এবং দুইটা পরিস্থিতি এবং প্রেক্ষাপট এবং উপাদানগুলো জানলে এইটা অনায়াসে উত্তর দিতে পারবেন। আমরা চুরির সংজ্ঞা, চুরির উপাদান, চুরির ক্ষেত্রে কিছু আছে 379 ধারায় চুরির সংজ্ঞা আছে, 80 ধারায় শাস্তি আছে, 78 সংজ্ঞা, 79-তে শাস্তি, 80-তে শাস্তি, 81-তে শাস্তি, এগুলোর তারতম্য আছে। এই শাস্তির তারতম্যগুলো যখন পড়বেন তখন আপনি তার আলাদা কিছু সত্য আপনি বের করতে পারবেন। আমরা দস্যুতা বা ডাকাতির সাথে তার সম্পর্ক বা তার পার্থক্য যদি দেখেন, সেখানে সংজ্ঞাগত পার্থক্য, ধারাগত পার্থক্য, ধর্মগত পার্থক্য, কার্যগত পার্থক্য, এই জিনিসগুলো পড়লে এখান থেকে আপনার দুটো প্রশ্ন আসবে আশা করি। আপনি চুরির সাথে দস্যুতার সম্পর্ক এবং সামিল বা তার পার্থক্য, চুরির শ্রেণী বিভাগ আলোচনা, বলপূর্বক চুরি এবং বলপূর্বক মানে যেটা বলপূর্বক আদায় বা চুরির মধ্যে যে পার্থক্য, এগুলো একটু ভালো করে দেখে নেবেন। আমি আশা রাখি সেখান থেকে আপনার একটা প্রশ্ন দিতে পারবেন। দর্শন আছে, দর্শনের সংজ্ঞা এবং জালিয়াতি, মিথ্যা দলিল প্রণয়ন, বর্তমান প্রেক্ষাপটে জালিয়াতি, মিথ্যা দলিল প্রণয়নের প্রাসঙ্গিক আলোচনা পূর্বক তার শাস্তিসমূহ কী। তাহলে এখানে দর্শন, দস্যুতা, ডাকাতি, জালিয়াতি, চুরি, নরহত্যা, অপহরণ, এই শব্দগুলোর সাথে সম্পৃক্তির যে কয়েকটা প্রশ্ন আছে, এখান থেকে দেখে গেলে আমি মনে করি অনায়াসে আপনারা 4টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। কিন্তু এখানে আমরা জানি যে দুইটার ক্ষেত্র থেকে আপনার 3টা অথবা 2টা মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। আসেন আমরা যদি সাধারণভাবে কিছু টিকা পড়ে যাই, সেখান থেকে আমাদের ব্রড প্রশ্ন বা টিকাগুলো দিয়েও আমাদের এই দণ্ডবিধির অংশটুকু পরিপূর্ণ করতে পারি। ছিনতাই, বলপ্রয়োগ, অপরাধের সহায়তা করা, অপরাধের সহায়তামূলক ষড়যন্ত্র, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এগুলো টিকা আকারে পারবেন। এফরে বা মারামারি, শীত কাটিয়ে গৃহপ্রবেশ, জালিয়াতি, অবৈধ অপরাধ, গুরুতর আঘাত, দাঙ্গা, দস্যুতা ও ডাকাতি, পাবলিক নুইসেন্স, অপহরণ বা অপবাহন, সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্য, এই যে জিনিসগুলো বললাম এগুলো সম্বন্ধে সংজ্ঞা আকারে একটু পড়ে নেবেন। এতে করে আপনি ব্রড আকারে প্রশ্ন পেতে পারেন। সংজ্ঞা যদি আপনি দেন তাহলে সেখানে 3টি প্রশ্ন উত্তর আপনি ইজিলি দিতে পারবেন। আসুন আমরা ফৌজদারি কার্যবিধির 3টা প্রশ্ন সম্বন্ধে আলোকপাত করি। এখানে মূলত দেখেন, ফৌজদারি কার্যবিধি যখন আলোকপাত করতে যাই, কথা বললে অনেক বলা যায়, কিন্তু আমি সংক্ষিপ্ত সারে যেটা বলবো সেটা হলো এই, আপনি সিআর এবং জিআর মামলা দুটার প্রেক্ষাপট একটু আলোচনা করবেন। আমরা জিআর মামলা ক্ষেত্রে যদি দুটা দেখি, সেখানে জিআর মামলাটা থানায় হয়, সেখান থেকে দুইটাভাবে হয়ে আসে, একটা জিআর একটা নন জিআর বলি। যেটাকে নন জিআর বলি এটা নন এফআইআর বলা যায়, আমলযোগ্য অমলযোগ্য বলি, যেটা অমলযোগ্য আমলযোগ্য, এফআইআর নন এফআইআর, জিআর নন জিআর, কগনিজেবল নন কগনিজেবল, এই শব্দগুলোর সাথে আপনি যদি পরিচয় হন তাহলে আপনি এই প্রেক্ষাপট থেকে কিছু আনসার দিতে পারবেন। অর্থাৎ জিআর মামলার সম্বন্ধে যখন আপনার যে কথাগুলো বললাম এগুলো একটু ভালো করে পড়েন, তাহলে জিআর মামলার অস্তিত্ব এবং সেই মামলাগুলো কীভাবে সামনে অগ্রসর হয় আপনার জানা হয়ে গেলে আপনার উত্তরগুলো দিতে পারবেন। আমরা বর্তমান ফৌজদারি কার্যবিধি বিভিন্ন শ্রেণীর ফৌজদারি আদালতগুলো দেখি। আদালতগুলো যদি আমরা চিন্তা করি, সেখানে আসেন 2 ধরনের আদালত আছে। আমরা ম্যাজিস্ট্রেসি দেখি 2 ধরনের, প্রথমত ম্যাজিস্ট্রেসি দেখি, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে 2টা ভাগে ভাগ করতে পারি। সেটা আমরা দেখবেন মহানগর দিক থেকে এক ধরনের, আবার জেলা ওয়ারি এক ধরনের। আবার সর্বোচ্চ জেলা যিনি
আদালত, সেটাকে আমরা দায়রা জজ বলতে পারি। সিলেট দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, তারপরে আসেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে আসেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে ম্যাজিস্ট্রেট, মহানগর ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটগণ, এদের ক্ষমতা কার্যাবলী, ওনারা কোন কোন প্রেক্ষাপটে কতটুকু ওনার ক্ষমতা, এই ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু পড়েন, তো এখানে ইজিলি একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন। এজাহার বলতে কি বুঝো, প্রাথমিক তথ্য বিবরণী কি, এজাহার সাথে প্রাথমিক তথ্য বিবরণী পার্থক্য বা এগুলা, চার্জশিটের সাথে সম্পর্ক সমান, গ্রেপ্তারি পরিগণনা, এই জিনিসগুলো আপনাদেরকে ভালোভাবে একটু জেনে নিতে হবে। আরেকটা জিনিস বলি, 200, 201, 203, 204, 205 এই কটা ধারা আছে, যেটা ফৌজদারি কার্যবিধি, এটা একটু ভালো করে পড়বেন। এই কটা ধারা পড়লে আপনি সিআর মামলা সম্বন্ধে ভালোভাবে ভালো পাবেন। একটা সিআর মামলার কি কি জিনিস আছে, কোথায় স্থগিত হয়ে যায়, কোথায় পড়ানো হয়, কোথায় ওয়ারেন্ট হয়, এই জিনিসগুলো যদি আপনি ভালো করে জানতে গেলে আমি মনে করি এই 5-6টা ধারা, বিশেষ করে 200 থেকে 201, 203, 204, 205 এই ধারাগুলো একটু পড়েন, দেখবেন যে আপনি মামলার দায় থেকে অব্যাহতি, মামলা খারিজ বা মামলা সমন বা পরোয়ানা, সিআর মামলার ফাংশন সম্বন্ধে আপনি ভালোভাবে এখানে রপ্ত করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি সিআর মামলা সম্বন্ধে কোনো প্রশ্ন আসলে সেটাও আপনি ভালোভাবে উত্তর দিতে পারবেন। তাহলে কোর্টে মামলা করা এবং থানায় মামলা করা দুইটার প্রেক্ষাপটের জন্য যে জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম, এইগুলো একটু ভালো করে পড়ে নেবেন। নালিশ বলা মানেই হলো সিআর মামলা। এই নালিশের কারণ, নালিশের উদ্ভব, নালিশি মামলা কোথায় হয়, কীভাবে হয়, নালিশি মামলা কীভাবে পড়ানো হয়, গ্রেপ্তার হয়, খারিজ কখন হয়, কীভাবে হয়, এই জিনিসগুলো কিন্তু আমি ওই ধারাগুলোতেই আপনি পড়লেই আপনি পেয়ে যাবেন। অপরাধ স্বীকার বলতে কী বুঝো, অপরাধ স্বীকারোক্তি কে লিপিবদ্ধ করেন, স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে কী কী আনুষ্ঠানিকতা অবশ্যই পালন করতে হবে, অপরাধের স্বীকারোক্তির সাক্ষরতা মূল্য কী আছে, এই প্রেক্ষাপটে আমি মনে করি 161, 164 এই দুইটা ধারা একটু ভালো করে পড়বেন। বললে অপরাধ সম্বন্ধে, স্বীকারোক্তি সম্বন্ধে ভালো করে জানতে পারেন। ফৌজদারি কার্যবিধি 560 ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট, যেটা দেওয়ানি আদালতও আছে 151, এখানে 156, সরি 561 ধারা যেটাকে বলা হয় 561, এটা হাইকোর্টের একটা অন্তর্নিহিত ক্ষমতা। এই ক্ষমতাটাকে প্রয়োগ কীভাবে করে ফৌজদারি কার্যবিধিতে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে একটু পড়লে এখান থেকে একটা আসার সম্ভাবনা খুবই আছে। আমরা সংক্ষিপ্ত বিচারে যাব। সংক্ষিপ্ত বিচারে করা যায় কার দ্বারা এবং ওই সমস্ত সার্বিক সর্বোচ্চ সংক্ষিপ্ত বিচারের শাস্তিগুলো কী, সংক্ষিপ্ত বিচার ম্যাজিস্ট্রেট কী কী পদ্ধতি অনুসরণ করে থাকেন। এই ক্ষেত্রে আমরা আপিলও পড়ব। আপিলের ক্ষেত্রগুলো, আপিল বলতে কী বুঝে, আপিলের নিষ্পত্তির ক্ষেত্রে আপিলে আদালতের ক্ষমতা কার্যবলী আলোচনা করা, এবং রিভিশনে এখতিয়ার কী, বাংলাদেশের সুপ্রিম কোর্টে রিভিশনে এখতিয়ার কী কী ক্ষমতা প্রয়োগ করতে পারে। আমি আপনাদেরকে বলবো যে আপিলের ক্ষেত্রে বা ওই যেটা সংক্ষিপ্ত বিচার যেটা আছে, সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আমরা জানি 200 টাকা বা নিচে যে সমস্ত বিচারগুলো হয়, এগুলো সংক্ষিপ্ত বিচারের এখানে সীমাবদ্ধতা থাকে। আর আপোষের মাধ্যমে যেটা নিষ্পত্তি হয়, দ্রুত পাবে, সেটাও সংক্ষিপ্ত বিচারের আওতায় চলে আসে। আবার জরিমানা 200 টাকার নিচে থাকতে হবে, আর 50 টাকার উপরে বা 50 টাকার নিচে, এই ধরনের সংক্ষিপ্ত বিচারের গুলো আসলে হয়ে থাকে। আমরা যে সমস্ত শাস্তিগুলো দীর্ঘ মেয়াদী শাস্তি এবং যেগুলোর অত্যাবশ্যকীয় জেল জরিমানা 2 বছরের বেশি থাকে বা দণ্ড বা খালাস, এগুলার ক্ষেত্রে আমরা বিচারিক অবস্থান ক্ষেত্রে সেগুলা আমরা লঘুদণ্ড না দেখি, গুরুদণ্ড দেখি, ওইগুলোকে ওই দিক থেকে আমরা সেট করতে পারি। কিন্তু দেখা যাবে যে যেগুলা গুরুদণ্ড না হয়ে লঘুদণ্ড হয়, এগুলোকে আমরা বলতে পারি যে সংক্ষিপ্ত আকারের বিচার। যাই হোক, এখানে আপনার টিকা আকারে পড়তে পারেন চার্জ গঠন, মানহানি, অনুসন্ধান, তদন্ত, বিচার, জামিন, হুলিয়া, পুলিশ রিপোর্ট, তল্লাশি, পরোয়ানা, রিভিউ, ক্রোক, আপিল, রিভিশন, আমলযোগ্য অপরাধ বা আমলযোগ্য অপরাধ, মানে যেটাকে কগনাইজেবল, নন কগনাইজেবল অফেন্স যেটাকে বলা হয়, বিচারিক কার্যক্রম এবং সাক্ষীর জবানবন্দি, যারা এগুলো নিয়ে আপনি যদি শর্ট আকারে কিছু প্রশ্ন পড়ে যান, এখান থেকে ব্রড কোয়েশনও আপনি আনসার করতে পারবেন, শর্ট ক্লোজ আনসার করতে পারবেন। আমি মনে করি ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি অত্যন্ত সুন্দর একটি ভালো সাবজেক্ট, এবং যারা ক্রিমিনাল জায়গায় প্র্যাকটিস করবেন তাদের জন্য এমনও বেশি প্রয়োজন। এই বিষয়গুলো আপনারা সংক্ষিপ্ত করে যেগুলো বললাম, এগুলোকে একটু দেখে যাবেন, তাহলে দেখবেন যে আপনাদের এই পড়া থেকে এই প্রশ্নের আনসারগুলো অতি সহজেই আপনারা দিতে পারছেন। যাই হোক, আপনারা আপনাদের প্রস্তুতি সুন্দর করে সামনে অগ্রসর হবেন এবং এই বিষয়গুলো ভালো করে পড়ে যাবেন, এই প্রত্যাশা এবং রেখে আজকের মতো এখানে বিদায় নিলাম। আগামী দিনে প্রত্যাশা সকলে ভালো থাকুন, সকলকে আগাম শুভেচ্ছা, ধন্যবাদ।